ওয়েলকাম টু নিশিডাক এফএমের ৮ নম্বর এপিসোডে। আজকে যে ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনাবো সেটা পাঠিয়েছেন অর্ক চ্যাটার্জি। আচ্ছা, আপনাদের সাথে কখনো যদি এমন হয়, ধরুন আপনি মাঝরাতে টয়লেট করতে উঠেছেন, হঠাৎ টয়লেটের আয়নায় দেখতে পেলেন কোনো বীভৎস নারী মূর্তি যেটি আপনার দিকেই তাকিয়ে আছে। জাস্ট ইম্যাজিন, তখন আপনি কি করবেন? এরকমই বা এর থেকেও ভয়ানক একটা ঘটনা আমি আজ শোনাতে চলেছি। অর্কবাবু যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা লিখতে গিয়ে এখনও আমার সর্বাঙ্গ কেঁপে উঠছে, লেখার গতি থেমে থেমে যাচ্ছে। আমার বারবার ভাবতে হচ্ছে এই একান্ত নিজস্ব গা শিউড়ানো অভিজ্ঞতাটা কি আমি আপনাদের দিতে পারবো নাকি পারবো না। এখন যে ঘটনাটা আমি বলবো সেটা ঘটেছিল। আমাদের সংসার 4 জনের, আমি, আমাদের 2 ছেলে আর স্ত্রী উর্মিলা, যে আবার আমারই ব্যাচমেট। সে একজন সরকারি চাকুরে, আর আমি ব্যাংকে কাজ করে যা মাইনে পাই তাই দিয়েই দুজনে মিলে দিন গুজরান করি। দিনের শেষে আক্ষরিক অর্থেই আমরা বেদম ক্লান্ত থাকি। আমাদের দুজনেরই দিনের সবচেয়ে আরামের সময়টা হলো যখন রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজের বিছানায় পাশাপাশি গা এলিয়ে দিই। এটাই আমাদের একান্ত নিজ সময়। আমার স্ত্রী ফেসবুকে লগ ইন করে আর আমি নোটপ্যাডে কিছু লেখার চেষ্টা করি। এরপর স্নায়ু শিথিল হয়ে এলেই ঘুমিয়ে পড়ি। জুলাইয়ের 22 তারিখে এরকমই এক বর্ষণ মুখর রাতের ঘটনা। তারিখটা স্পষ্ট মনে আছে কারণ সেদিন আমার ছোট ছেলের জন্মদিন ছিল। আমি সেদিন কেমন যেন একটু বেশিই ক্লান্ত ছিলাম, তাই আর মোবাইল চালাইনি। ঘুমিয়ে গিয়েছিলাম 10টা নাগাদ। পাশে উর্মিলা চ্যাটিং করছে। জানি আধ ঘন্টা কি 45 মিনিট ইন্টারনেট সার্ফিং করে সেও ক্লান্ত হবে। তাও একবার জিজ্ঞেস করলাম, ঘুমাবে না উর্মি? উর্মিলা উত্তর দিল, এই তো আর একটু পর ঘুমাচ্ছি। আমি আর কিছু না বলে উপাস ফিরে ঘুমিয়ে গেলাম 5 মিনিটের মধ্যে। উফ, কি ভয়ঙ্কর একটা স্মৃতি। আমার পিঠের মাঝখানটা এখনই শিরশির করছে। আমার আবার রাতে কয়েকবার ঘুম ভাঙে। সেই রাতে আন্দাজ ঘন্টা 2 পর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। শোয়ার আগে 2 গ্লাস জল খেয়েছিলাম, সেটাই এখন তলপেটে চাপ দিচ্ছে। আমি উঠে টয়লেটে গেলাম। এখানে বলে রাখি, রাতে আমি টয়লেটের দরজা সাধারণত বন্ধ করি না। টয়লেট করার পরেই আমি ঘুরে তাকালাম আয়নার দিকে। আয়নাটা এমন জায়গায় লাগানো যে দরজা খোলা থাকলে বিছানার পায়ের দিকের জায়গাটুকু দেখা যায়। অন্ধকার বেডরুমে টয়লেটের আলো তেরছা করে পড়েছে, আর আমি সেই আলোতে দেখলাম এক নারী মূর্তি ওই অন্ধকার জায়গাটায় দাঁড়িয়ে এক দৃষ্টে আয়নার মধ্যে দিয়ে আমার দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। গাঢ় একটা কাপড়, অনেকটা ম্যাক্সির মতন কিছু পরা, চুলগুলো মাথার উপর চূড়ো করে বাঁধা, আর সবচেয়ে আশ্চর্য, চোখ দুটো যেন 2টো সাদা আলোর বিন্দু। এক মুহূর্তে এই পুরো ছবিটা আমার মাথায় গেঁথে গেল। অস্বীকার করব না, বুকটা ধড়াস করে উঠেছিল। তারপরে মনে হলো হয়তো আমার স্ত্রী উঠেছে টয়লেটে যাবে বলে, আর আমি হয়তো অন্য কিছু মনে করেছি। আমি মুখ ফিরিয়ে নিলাম কারণ ততক্ষণে ভয় কেটে গেছে। টয়লেটের কাজ শেষ করে বের হয়েই
আমি অবাক। কোথায় কি? ও তো মশারির ভেতরে। আমি বেশ অবাক হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে মশারির মধ্যে ঢুকে ওর গায়ে হাত রাখলাম। অদ্ভুত ব্যাপার, এত গাঢ় ঘুমে নিমগ্ন একজন মানুষ। আমি ওর গা ধরে একবার নাড়া দিলাম। এবার আমি ধন্দে পড়ে গেলাম। কি দেখলাম? স্পষ্ট দেখেছি তা বলবো না, তবে দেখলাম তো কিছু একটা। তবে কি ঘুম চোখে আলো আঁধারির ইলিউশনে কিছু ভুল দেখে ফেলেছি? আমি হনুমান চাল্লিশা আওড়ে বউয়ের গা ঘেঁষে শুয়ে পড়লাম আবার। ঘুম আসতে সময় লাগলো না। কতক্ষণ যে এভাবে কেটে গিয়েছে টের পাইনি। অসহ্য একটা পচা গন্ধে ঘুমটা ফের একবার ভেঙে গেল। কোত্থেকে আসছে এরকম গন্ধ? যেন পচে যাওয়া রক্ত মাংস পড়ে আছে পুরো ঘর জুড়ে। এবার দেখলাম পাশে তো উর্মিলা নেই। কোথায় গেল সে? তাকিয়ে দেখলাম বেডরুমের দরজাটা খোলা। আমাদের বেডরুমের পরেই ডাইনিং, তার সাথে ড্রয়িং রুম, আর পাশের রুমে আমার 2 ছেলে ঘুমায়। ওদের রুমে ডিম লাইট চলে। দরজাটা খোলা বলে ডাইনিং রুমটা অতি আবছা আলোকিত হয়ে আছে। আমি খোলা দরজাটা দিয়ে দেখলাম আমার স্ত্রী যেন ড্রয়িং রুমের অন্ধকারে হেঁটে গেল। আমি খুব অবাক হইনি, কারণ ও মাঝে মাঝে ড্রয়িং রুমের সোফায় শুয়ে শুয়ে নেট চালায় ঘুম না আসলে। আজ আমার ভয় লেগেছে একবার, তাই একা থাকতে সাহস হলো না। আর একটা কথা, আমাদের ফ্ল্যাটে আশপাশ থেকে একদম আলো আসে না, তাই মোটামুটি ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। আমি ঘুম চোখে ড্রয়িং রুমে গেলাম। দেখি কোনায় সোফাটায় ও বসে আছে। অন্ধকারে অবয়বটা বোঝা যাচ্ছে। আমি ডাকলাম, কি গো, এত রাতে এখানে এভাবে বসে আছো কেন? ও উত্তর দিল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মনে হলো। আমি ওর পাশেই বসলাম। পচা গন্ধটা আবার নাকে লাগলো। আমি ওকে কিছু বলতে গেলাম, কিন্তু এবারও সে নিশ্চুপ। দূর বলে আমি ওর হাতটা ধরলাম। উফ, এত ঠান্ডা হয়ে আছে, যেন মনে হয় মরা মানুষের হাত। ডাইনিং রুমে এসে লাইটটা জ্বালিয়ে আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে গেলাম জল খাবে কিনা। আর তখনই দেখলাম সেই ভয়ানক দৃশ্যটা। আমার ঠিক পাশে যে মূর্তিটি দাঁড়ানো, সেটা একজন বয়স্ক মহিলার। ফ্যাকাশে গায়ের রং। আসলে দেখে আমার মনে হলো বহুদিন কবরের ভেতরে বন্ধ অবস্থায় থাকলে এরকম রং হতে পারে চামড়ার। চোখ দুটো প্রচণ্ড রকমের ঠেলে বেরিয়ে আছে, মরার মতো সাদাটে। চোখের মনি বলে কিছু দেখলাম না। যেটা আমি ম্যাক্সি ভাবছিলাম সেটা আসলে ময়লা হয়ে যাওয়া ধূসর একটা কাপড়। পেটের কাছটা উন্মুক্ত। শাড়ি না, মনে হলো কাফন। আর সবচেয়ে বীভৎস হলো গাল থেকে গলা হয়ে পেট পর্যন্ত একটা চওড়া কাটা দাগ। তার ভেতরে কালো হয়ে যাওয়া মাংস দগ দগ করছে, আর পেটের কাছ থেকে মনে হলো সুতোর মতো হালকা কিছু ঝুলছে। আমার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গিয়েছে আতঙ্কে। নড়ার ক্ষমতা পর্যন্ত নেই, আর গলা দিয়ে সামান্য শব্দও বের করার ক্ষমতা নেই। অভিশপ্ত মূর্তিটা এবার মুখটা হাঁ করল। এক সারি তীক্ষ্ণ ফলার মতো দাঁত, আর তার সাথে বেরিয়ে আসছে সেই পচা গন্ধটা। তারপর সে আমার গলার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমার অসহনীয় চিৎকারে টয়লেট থেকে আমার স্ত্রী বেরিয়ে আসে। কিছুক্ষণ পরেই ছেলেরাও এসে হাজির হয় ঘুম ভেঙে। দাঁতে দাঁত লেগে আমি গো গো করতে করতে ওদের সামনে অজ্ঞান হয়ে যাই। অনেকক্ষণ পর
ওদের সেবা শুশ্রূষায় আমার জ্ঞান ফেরে এবং আমি নাকি আমার স্ত্রীকে দেখে বিকট চিৎকার করে আবার অজ্ঞান হয়ে যাই। আমার স্ত্রী তখন পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে আনে। বহু কষ্টে যখন আবার আমার জ্ঞান ফেরে তখন সবাই মিলে আমাকে চেপে ধরে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এর মধ্যেই ভোর হয়ে দিনের আলো ফুটে উঠেছে। পুরো ব্যাপারটাই আমার কাছে ভীতিকর আর আমার স্ত্রীর কাছে অত্যন্ত রহস্যময় হয়ে আছে এখনও। সেই ঘটনার পরে আর কখনোই এরকম কিছু ঘটেনি, কিন্তু আমরা ওই বাড়িতে আর একদিনও থাকিনি। আমি কিসের পাল্লায় পড়তে যাচ্ছিলাম? কি ছিল সেটা? এলোই বা কোত্থেকে আর কেনই বা আমাকে হত্যা করতে চাইছিল? এই সব প্রশ্ন আমাকে আতঙ্কিত করে রাখে সব সময়। খুব ভয়ানক একটা ঘটনা। আমার তো ভাবলেই গা শিরশির করছে। ভাবুন তো, এরকম যদি আপনাদের সাথে হতো তাহলে আপনারা কি করতেন? ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এমন ঘটনা পেতে।